অবশেষে দীর্ঘ সংগ্রামের পর বাইক থামতেই ইমা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারাই সবার আগে চলে এসেছে। আসবেই না কেন, রুদ্র যে ঝড়ের গতিতে তাকে উড়িয়ে এনেছে। ইমার এখন মাথা ঘোরাচ্ছে, তাই বাইক থামলেও সে এখনও রুদ্রর পিঠে মাথা গুজে আছে। এখন উঠে দাঁড়ালে নির্ঘাত পড়ে যাবে। এখনও বসেই থাকবে নাকি উঠবে? মাথা ঘোরাচ্ছে। উফস, বেশি ডোজ হয়ে গেল নাকি কাজিন আপু? ইমা শুনলেও কিছু বলতে পারে না। রুদ্র কি রেগে এমনটা করেছে? কেন করবে? একটু ধাতস্থ হয়ে ইমা বাইক থেকে নামে। রুদ্রর চেহারা দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তাই ইমা মিনমিন করে বলে, আপনার বান্ধবীরা জানে না? রুদ্র হেলমেট খুলতে খুলতে কাট কাট গলায় বলে, না বলিনি। লিলি? এবার রুদ্র ওর দিকে তাকিয়ে বলে, না বলিনি। ভালোবাসা আপনাকে? তো কিছু না। রুদ্র আর কিছু বলে না। সব কি তাকেই বলতে হবে নাকি? আর বলার কি আছে এত? রুদ্র তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি একটা টানা হেঁচড়া পছন্দ করে না, তাই সে কাউকে এখনই তার বিয়ের কথা বলতে চায় না। তবে হিমেল সাজিদ জেনে গেছে, সমস্যা নেই। তারা বুঝবে বলে সবাই যে বুঝবে তা নয়, তাই সে মেয়েদের কিছুই জানেনি। সেটা নিয়ে ইমা ভুল বুঝলেও তার কিছুই করার নেই। এই মেয়ে যা মনে করে করুক গিয়ে, সে আর সামাল দিতে পারবে না। এত কিছুর দায়িত্ব একা হাতে নিয়ে নিজের জীবনের 12টা বাজাতে পারবে না। কিছু জিনিস ইমার দায়িত্বে থাকুক, তারই তো অর্ধাঙ্গিনী, সে অর্ধেক দায়িত্ব ইমারও থাকা উচিত। রুদ্র ইমাকে নিয়ে নদীর পাড়ের একটা পার্কে এসেছে। এই জায়গায় তারা গ্রুপ নিয়ে মাঝে মাঝে আসে সময় কাটানোর জন্য। তাদের এখানে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন চারপাশে বিভিন্ন লাইটের সমারোহ দেখা যাচ্ছে। ইমা প্রথমবার এমন এক জায়গায় এসেছে, তাই সে মুগ্ধ হয়ে নদীর সৌন্দর্যতা উপভোগ করছিল। তাদের আসার বেশ কিছুক্ষণ পরে বাকিরা এসেছিল। বাকিদের আসার আগের সময়টুকু ইমা একদম চুপচাপ ছিল। পার্কে বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা আছে, সেখানে ইমা বসে শান্ত নদীর দিকে তাকিয়েছিল। অপরদিকে রুদ্র তার বাইকে হেলান দিয়ে ফোন দেখছিল। যদিও মাঝে মাঝে তার নজর ইমার দিকেও ছিল। ইমার নিস্তব্ধতা রুদ্রর সবচেয়ে বড় অপছন্দের বিষয়, আর তার সামনে ইমা সর্বদা কম কথাই বলে। যদিও রুদ্র কখনো তাকে তার সাথে সহজ হওয়ার সময়টুকু দেয়নি। বাকিরা আসতে মেহের সোজা দৌড়ে এসে ইমার সাথেই বসে। ইমাকে চুপ করে বসে থাকতে দেখে বলে, ভাবি কি হয়েছে তোমার? ইমা অল্প হেসে বলে, কিছুই হয়নি তো, এমনিই বসে আছি এখানে, দেখো নদীটা কত শান্ত হয়ে আছে, ঠিক আমার জীবনের মতোই। মানে এমনি বললাম। তুমি তখন সবাইকে মিথ্যে বললে কেন? এমনি, তোমার ভাইও তো বলেনি, বললে তো ওরা জানতই। আমিও অবাক হয়েছি দেখে, ওদের তো জানার কথা ছিল। আচ্ছা বাদ দাও এসব, বাকিরা আসেনি, চলে আসবে এখনই। বাইকের শব্দ শুনে দুজনে পেছনে তাকিয়ে দেখে বাকি হিমেলের বাইকও চলে এসেছে। রুদ্র তখন সাজিদের সাথে দাঁড়িয়েছিল। সাজিদ বিচার দিচ্ছিল মেহেরের নামে। নিজের জ্যাকেট সরিয়ে দেখিয়েছে মেহের কেমন নখের দাগ বসিয়ে দিয়েছে। হিমেল এগিয়ে এসে এসব দেখে চিমকে হাসি দিয়ে বলে, দোস্ত এসব কে করলো? আহারে। রুদ্র হালকা হাসে। সে তো জানে তার বোনের ব্যবহার ধমক খেয়েছে বেচারি, তার উসুল তো তুলবেই, তাই তো সাজিদের এমন অবস্থা করেছে। সিয়ার স্কুটি আসতে একটু দেরি হয়, বাইকের সাথে তো স্কুটির তুলনা চলে না। লিলির মুখটা একটু ভার ভার ছিল, তবে এখানে এসে ইমাকে চুপচাপ দূরে বসে থাকতে দেখে অবাক হয়। কাজিন হলেও তো একসাথে থাকার কথা ছিল। আপাতত সবাই মিলে একসাথে থাকায় লিলি মনের সব চিন্তা দূরে সরিয়ে দেয়। সবাই নিজেদের মতো আনন্দ করতে থাকে, শুধু ইমাই চুপচাপ ছিল। কারণ জিজ্ঞাসা করলে মেহের জানিয়েছে ইমা এমনই, চুপচাপ থাকে, বেশি কথা বলে না। ইমা সেই যে নদীর দিকে তাকিয়েছিল সেভাবেই ছিল। তখনই মোনা তার কাছে যায়, নিজে থেকে ইমার সাথে কথা বলে।
যেহেতু মোনা নিজেও একটু শান্তশিষ্ট টাইপের, তাই ইমার সাথে বেশ মিল হয় তার। রুদ্র বন্ধুদের সাথে থাকলেও খেয়াল করে মোনার সাথে ইমা ভালোই কথা বলছে, মাঝে মাঝে হাসাহাসিও করছে। ইমা সবার সাথে ফ্রি হতে পারে, শুধু তার সামনে এলেও কথা নাই হয়ে যায়। অবশেষে বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে তারা পার্কের একটা ফুড কোর্টে যায়। সেখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাওয়া যায়। সবাই খাবার নিয়ে কথা বলল, ইমা চুপচাপ সব দেখছিল। সেখানে একটা মেনু কার্ডে তার চোখ পড়ে, এখানে ফুচকাও পাওয়া যায়। ইমার চোখ চকচক করে ওঠে। সে পাশে বসা মেহেরকে ইশারা করে বলে, তাই মেহের রুদ্রকে বলে, ভাইয়া ফুচকা অর্ডার দাও। তবে লিলির সাথে সাথেই বলে, আরে ফুচকা খেতে হবে না, অন্য কিছু খাও, ফুচকা ভালো না। এটা শুনে আবার মোনা বলে, তুই মেয়েদের জাতি পড়িস না, মেয়েরা যেখানে ফুচকা শুনতেই পাগল, তুই সেখানে একদম উল্টো। মেহের তাই রুদ্রকে বলে, ভাইয়া ইমা আপু খেতে চেয়েছে, তুই বলছিস কেন? যে খেতে চেয়েছে তার মুখ নেই, সে বলতে পারে না? হঠাৎ ইমার কি হয় জানা নেই, মুখ ফুটে বলে ওঠে, থাক রুদ্র ভাইয়া, লাগবে না, খাবো না, আমি কিছুই খাবো না, আমার কিছুই লাগবে না। ইমার হঠাৎ এমন ফেটে পড়া দেখে সবাই অবাক হয়ে যায়, তবে একমাত্র রুদ্রই মুখ বাঁকিয়ে হাসে। এতক্ষণে বোম ব্লাস্ট হয়েছে। তারপর কে কি খাবে অর্ডার দেয়া হয়। ইমার সামনে ফুচকার প্লেট রাখা হলেও সে হাত লাগায় না, তাই রুদ্র হঠাৎই বলে, মেহু তোর আপু বোধহয় ফুচকা খাবে না, প্লেটটা সরিয়ে নেই তবে। বলেই প্লেটে হাত লাগাতে নিলে ইমা টুপ করে একটা ফুচকা মুখে ভরে নেয়। এটা দেখে সবাই হেসে ফেলে, আর তখন আবার ইমা লজ্জায় পড়ে যায়। অবশেষে একটা সুন্দর সময় পার করে সবাই যার যার বাসায় চলে যায়। আসার পথে এবার রুদ্র কোনো ঝামেলা করেনি, শান্তভাবে বাইক চালিয়ে এসেছে, তাই ইমাকেও কিছু বলতে হয়নি। একইভাবে সাজিদও মেহেরকে বাসায় নামিয়ে দিয়েছে। প্রতিদানে মেহের ধন্যবাদ না দিয়ে উল্টো মুখ ভেংসি দিয়ে এসেছে। রাতে এটা সেটা খেয়ে তারা কেউ আর ডিনার করেনি। ইমা চুপচাপ ফ্রেশ হয়ে এসে পড়তে বসে যায়, যেন আশেপাশে তাকানোর কোনো সময় নেই। রুদ্রর যেহেতু খেলা শেষ, তাই বাসাতেই চলে এসেছে। এখন ইমার এমন ভঙ্গি দেখে সে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। রুদ্র রুমে থাকা সোফায় ইমা বই নিয়ে বসেছিল। রুদ্র গলা খাকারি দিয়ে বলে, মার্শি। ইমা শুধু মাথা তুলে তাকায়, আমাকে এক কাপ কফি করে এনে দাও। ইমা আবারও কথা ছাড়াই চুপচাপ উঠে গিয়ে কফি বানিয়ে নিয়ে এনে দেয়। রুদ্র আজ কফি মুখে দিয়ে দেখে বেশ ভালোই বানিয়েছে। ভালো হবে না কেন, এ কয়দিনে যে ইমা ভালোভাবে রুমানার থেকে কফি বানানো শিখেছে। এমনকি মাঝে মাঝে নিজে একটু টেস্ট করেছিল। ইমার এত চুপচাপ থাকা রুদ্রের ভালো লাগে না। সে আজাইরা বসে ফোন দেখছিল, কিন্তু রুমে মানুষ থাকা সত্ত্বেও কথা বলতে না পারাটা বেশি কষ্টের। তার উপর রুদ্র চাচ্ছিল ইমার সাথে সহজ হতে, অথচ ইমা যেন আজ অন্য ভঙ্গিতে আছে। তাই সে বিরক্ত হয়ে বলে, এই মেয়ে এদিকে আসো। ইমা ভাবে হয়তো তাকে বলবে আজও হাত মেসেজ করে দিতে, কিংবা কোনো কাজ করে দিয়ে বলবে। সে মনোভাব নিয়ে এগিয়ে যায়। সে বিছানার কাছাকাছি যেতেই রুদ্র আচমকা তাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। কি সমস্যা তোমার? আমি কখন থেকে কথা বলার চেষ্টা করছি, এমন ভাব নিয়ে বসে আছো কেন তুমি? ইমা অবাক হয়ে বলে, আমি কি করেছি? এমন চুপচাপ কেন তুমি? কথা বলতে পারো না? আমি সবসময় এমনই তো থাকি। না, থাকো না, সবার সাথেই তোমার ভালো ব্যবহার, আমার সামনে আসলে মিউট হয়ে যাও কেন? আমি কখনো তোমায় না করেছি? ইমা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকলে রুদ্র আবারও বলে, আমি তোমার কি হই? ইমা চমকে উঠে তাকায়, মৃদু কণ্ঠে বলে, স্বামী। আমার স্বামী? বাহ, মনে আছে তবে? আমি তো ভেবেছি কয়দিন বাসায় ছিলাম না বলে স্মৃতিশক্তি হারিয়ে বসেছ। ইমা অবাক হয়ে তাকিয়ে থাকে, রুদ্র এমন করছে কেন? সে তো সবসময় এক অন্যরকম গম্ভীর ভাব নিয়ে বসে থাকে, কিন্তু আজ এমন ব্যবহার করছে কেন? তুমি সবাইকে বিয়ের কথা বলনি কেন? আপনিও তো বলেননি।
তো তোমার সমস্যা কি? তুমি বলতে পারোনি তারা আপনার বন্ধু, তাদের কিছু জানানোর কেন অধিকার আমার নেই? অধিকার? অধিকার বলতে কি বোঝো তুমি? আপনি আমার স্ত্রী হিসেবে এখনো গ্রহণ করেননি, কারো কাছে আমার নির্দিষ্ট কোনো পরিচয় নেই। আপনার বান্ধবীরা আমার ব্যাপারে জানে না, বন্ধুরা জেনেছিল বলে মেহেরকেও বকেছিলেন আপনি। আমি জানি আপনাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, তবে বিশ্বাস করুন আমিও চাইনি বিয়েটা করতে, চাইনি কারো বোঝা হয়ে থাকতে, তবে আমারও যে কোনো উপায় ছিল না। একজন এতিম ডিভোর্সি মেয়ে আমি, এমন একজন হয়ে কিভাবে আপনার ওপর অধিকার দেখাবো আমি, যেখানে আপনি এখনো আমায় মানতেই পারেননি? ইমার মুখে হঠাৎ এমন কথা শোনার পর রুদ্র হতভম্ব হয়ে যায়। ততক্ষণে ইমা মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গিয়েছে। রুদ্র বসে থেকে নিজের দিকটা ভাবতে গেলে নিজেই কনফিউজড হয়ে যায়। প্রথমে সে বিয়েটা করতে চাইছিল না, বাবা জোর করে বাবার সম্মানের দিকটা ভেবে বিয়ে করে। প্রথমে ইমাকে তার ভালোই লাগতো না, খালি মনে হতো তার বউয়ের গায়ে পরপুরুষের ছোঁয়া লেগে আছে। এটা তার ভাবলেই সহ্য হতো না। কিন্তু ধীরে ধীরে ইমাকে সবার সাথে মিশে যেতে দেখে, মায়ের সাথে মিলতে দেখে তার মন নরম হয়। নিজেকে বুঝ দেয় মেয়েটা তার ওয়াইফ, অন্তত স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারে সে। কিন্তু সবার সামনে বউয়ের পরিচয় দেওয়ার মতো সাহসটাই হলো না তার, এতটাই কাপুরুষ সে। ইমার ভাগ্যের ওপর তো তার কোনো হাত ছিল না, যা হয়েছে সব ভাগ্যের দোষ। এসব ভেবে নিজেকে বুঝ দিল হয়তো ওকে এখন স্ত্রী হিসেবে মানতে পারেনি সে, তাই তো খেলার অজুহাত দিয়ে ফ্ল্যাটে গিয়ে থাকলো কদিন। অথচ আজ যে সবার সামনে যখন ইমা নিজেকে কাজিন হিসেবে পরিচয় করালো, সেটাও ভালো লাগেনি তার। সে হয়তো ভাবছে ইমাকে মুখ ফুটে সব বলতে, অথচ সেসব ভাবতে গিয়ে নিজের দায়িত্ব থেকে সে পিছিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে তার সময় লাগবে আরও, কিন্তু ইমার সাথে তো খোলাখুলি এসব নিয়ে কথা বলতে হবে, নয়তো ব্যাপারটা আরও খারাপের দিকে চলে যাবে। এটা এখন তার নিজস্ব ব্যাপার না, এখানে আরও একটা মেয়ের লাইফ জড়িয়ে আছে। ইমার সাথে তার কথা বলা উচিত। অপরদিকে ইমা রুম থেকে বেরিয়ে সোজা মেহুর রুমে যায়। মেহু তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ভাবিকে এভাবে আসতে দেখে উঠে বলে, ভাবি কি হয়েছে তোমার? আজও এখানে থাকবে? ভাইয়া আছে তো আজকে। এখন ইমা ঝামেলায় পড়ে যায়। এভাবে না ভেবে হুট করে রুম থেকে বেরিয়ে যাওয়া ঠিক হয়নি তার, তাই সে আমতা আমতা করে বলে, আর ওই আমার বালিশ নিতে এসেছিলাম আর কি। মেহের ও বলে ইমার বালিশ দিতে দেয়, তাই ইমাকে আবারও বালিশ হাতে রুমেই যেতে হয়। গিয়ে দেখে রুদ্র আগের মতোই বসে আছে। তাই সে চুপচাপ গিয়ে বিছানার একপাশে আলগোছে শুয়ে পড়ে। সে এতটা কথা বলে ফেললেও তার এখন ভয় করছে, রুদ্র যদি রাগ করে থাকে তাকে কি মারবে নাকি? সে তো নিজের ব্যাপারটা নিয়ে অনেক ভয়ে থাকে, তার অতীত নিয়ে ভয় থাকে। তার মনে হয় রুদ্র তার অতীত জেনে তাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু এসব তো সে ইচ্ছে করে করেনি। এমন সময় রুদ্র তাকে ডাক দেয়, মার্শি ঘুমিয়ে গিয়েছ? ইমা প্রথমে সাড়া দেয় না, পরেই নিজের ভয়ের জন্য সাড়া দেয়। না, বলুন, আমার কিছু বলার আছে তোমাকে, বলুন। তারপরে ইমা শুয়ে থাকলে রুদ্র তাকে টেনে উঠিয়ে বসায়। তাকাও আমার দিকে। ইমা অল্প তাকালে সে বলে, আচ্ছা মানছি আমি ভুল করেছি, সবাইকে জানাইনি, আসলে জানানোর প্রয়োজন বোধ করিনি। আমার সময় লাগবে, একটু বোঝো প্লিজ। আমার সমস্যা নেই, আমিও দুঃখিত না বুঝে আপনাকে এভাবে বলার জন্য। আমি আর বলবো না কিছুই। আপনার যেদিন সময় হবে, যেদিন মনে হবে আমাকে নিয়েও আপনার জীবন চলবে, সেদিন আপনার মন মতো বলিয়েন সবাইকে। আর কখনো এমন মনে না হলে আমি আর কখনো আপনাকে বাধা দিব না। শুধু আমাকে পড়াশোনা করার সুযোগটা দিয়েন, তারপর আপনাদের ঋণ শোধ করে দিয়ে আমি চলে যাব। তোমার বয়স কম হতে পারে, তবে মেসুরদের মতো কথা বলতে পারো। তোমার এই রূপটাও তো জানতাম না। আসলে কি জানেন, এই অল্প বয়সে অনেক কিছুরই সম্মুখীন হয়েছি, অনেকের অনেক কথাই শুনেছি, অনেকে নিন্দা করেছে, অনেকে আবার পাশে থেকে বুঝিয়েছেও। তাই হয়তো এভাবেই বলে ফেলেছি, উল্টাপাল্টা কিছু বললে মাফ করে দিয়েন।
যথার্থ কথাই বলেছ তুমি, আমি খুশি হয়েছি শুনে। ইমা অবাক হয়ে তাকায়, সে এভাবে ঠেস মেরে কথা বলল, অথচ রুদ্র উল্টো প্রশংসা করছে। আপনি এমন মানুষ কেন? কি চান আপনি? আমি একটু বুঝতে পারি না আপনাকে। আমি নিজেই তো নিজেকে বুঝতে পারি না, তুমি পারবে কিভাবে বলো? রুদ্রের এমন দায় ছাড়া কথা শুনে সে হা হয়ে তাকিয়ে থাকে। তাই রুদ্র মুচকি হেসে তার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলে, শুয়ে পড়ো, কালকে কলেজ আছে তো, বলেই নিজে উল্টো ঘুরে শুয়ে পড়ে। আর ইমা হতভম্ব হয়ে বসে থাকে। হুঁশ ফিরলে নিজের কপালে হাত ছোঁয়ায়। রুদ্র মাত্রই তাকে চুমু দিল। সে কি স্বপ্ন দেখল নাকি অন্য কিছু? তার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে রুদ্র ওপাশ ফিরেই বলে, শুয়ে পড়তে বলেছি, ভাবনা চিন্তায় শুয়ে থেকেও করা যায়। ইমার কান কেমন গরম হয়ে উঠেছে। হঠাৎ করে লজ্জাভাব তাকে চেপে ধরেছে। নিজেকে গুটিয়ে নিয়ে কোনো রকমে বিছানার অপর পাশে শুয়ে পড়ে। অথচ একটু আগের তার মন খারাপ, অজানা চিন্তা সব হাওয়া হয়ে গেছে। মাথায় একটা কথাই ঘুরছে, রুদ্র তাকে চুমু দিয়েছে। হঠাৎ বারান্দা দিয়ে আসা দমকা হাওয়ায় তার শরীর কেঁপে ওঠে। এখন কোন ঋতু চলছে? বসন্ত। তার গায়ে কি বসন্তের স্পর্শ লাগলো? হঠাৎ এমন শীত লাগছে কেন? উল্টো ঘুরে থাকা অবস্থাতেই সে বুঝতে পারে রুদ্র এপাশ ফিরেছে। এতে সে আরো কুঁকড়ে যায়। হঠাৎ অনুভব করে রুদ্র তার শরীরের ওপর পাতলা কমফোর্টার দিয়েছে। তার মনটা অনেক ভালো হয়ে যায়। একটা পরম শান্তির নিঃশ্বাস ফেলে সে আরামে ঘুমায়, যেন বহুল প্রতীক্ষিত জিনিস পাওয়ার পর সে আরামে ঘুম দিয়েছে। অথচ তার মনেই নেই এই প্রতীক্ষিত জিনিসটি তার আগে যে অজস্রবার পেয়েছিল। মনে থাকলে হয়তো আরও আগেই সে নিজেকে এতটা ছোট মনে করতো না। হয়তো ভাবতো অজান্তে হলেও রুদ্র মনে সে অল্প হলেও স্থান করে নিয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইমার গতরাতের কথা মনে পড়তেই খুশিতে মন ভরে ওঠে। পাশে তাকিয়ে বিছানায় রুদ্রকে না পেয়ে ওয়াশরুমের দিকে তাকাতেই বুঝে উনি সেখানেই আছে। তাই ইমা গালে হাত দিয়ে বসে রাতের কথায় ভাবছিল। মুখে তার মিটিমিটি হাসি। এমন সময় রুদ্র বেরিয়ে ইমার এমন অবস্থা দেখে অবাক হয়। ইমা তাকে দেখামাত্র লজ্জাভাব নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। রুদ্র সেটা দেখে ভুরু কুঁচকে হেসে ফেলে। তারপর ইমা বের হতেই জানায়, আমি বাইরে যাচ্ছি, জগিংয়ে অনেক দিন ধরে যাওয়া হয়নি। ইমা মাথা নাড়ায়। সকালে উঠে খুশিটা আরো দ্বিগুণ বেড়ে যায়, কারণ এই প্রথম রুদ্র কোথাও যাওয়ার আগে তাকে বলে যাচ্ছে। রুদ্র বেরিয়ে যেতে ইমা খুশি মনে গুনগুন করতে করতে রান্নাঘরে যায়। আজ বেশ কিছুদিন পর আবার সে সকালের নাস্তা বানাবে। তাকে রান্নাঘরে দেখে হালিমা না করতে চেয়েছিল, তবে ইমা জানায় তাকে না করে লাভ নেই, আজ সেই সকালের নাস্তা বানাবে। হালিমা ভাবে স্বামী এসেছে দেখে বুঝি এত খুশি মনে রান্নাঘরে এসেছে, তাই তিনি আর না করেন না। এর কিছুক্ষণের মাঝে সামিনা বেগম এসে ইমাকে রান্নাঘরে দেখে বকা দেন। তবে ইমা বলে, প্লিজ আম্মু, বেশি সময় লাগবে না তো, আজকে আমি বানাবো নাস্তা। সামিনা বেগম খেয়াল করেন আজকে ইমার মনটা বেশ ফুরফুরে, কিন্তু গতকালও তো বাহির থেকে মুখ থমথমে বানিয়ে এসেছিল। গিয়েছিল খুশি মনে, এসেছিল মুখ ভার করে। ছেলে ছিল বলে কিছুই জিজ্ঞাসা করেননি, তবে এখন মন ভালো দেখে মনে হচ্ছে ছেলের সাথেই হয়তো কিছু হয়েছিল। এখন বোধহয় মিটমাট হয়ে গিয়েছে। ইমা নাস্তা বানিয়ে রুমে যায় ফ্রেশ হতে। তখনই রুদ্র জগিং সেরে বাসায় আসে। রুমে এসে দেখে ইমা কলেজ ড্রেস পরে হিজাব বাঁধছে। হঠাৎ রুদ্রর মনে হতে লাগে ইমাকে কলেজ ড্রেসে বেশি সুন্দরী লাগছে। কলেজের প্রথম দিন, তাড়াহুড়োই বেশি একটা খেয়াল করেনি। তাছাড়া ইমা আগের থেকে একটু গুলুমুলু হয়েছে। হিজাব পরে গালের জন্য বেশি কিউট লাগছে। দরজার দিকে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় ইমাকে দেখছিল সে। ইমার খেয়াল নিজের দিকে ছিল বলে রুদ্রকে খেয়াল করেনি। হিজাব বাঁধা শেষ করে পেছনে তাকাতেই রুদ্রকে দেখে থমকে যায়। রুদ্রের নজর তখনও তার দিকেই ছিল, তাই ইমা একটু ভড়কে যায়। মনে মনে ভাবছিল রুদ্র এভাবে তাকিয়ে আছে কেন, সে আবার কোনো ভুল করেছে নাকি। এরই মাঝে রুদ্র তারই দিকে এগিয়ে আসে।
ইমা ভয় পেয়ে একটু পিছিয়ে যায়, কারণ রুদ্রর দৃষ্টি তার দিকে থাকলেও মুখ একদম স্বাভাবিক ছিল। কোনো এক্সপ্রেশন দেখা যাচ্ছিল না, তবে রুদ্র স্বাভাবিকভাবে এগিয়ে এসে ইমার মুখোমুখি দাঁড়ায়। হঠাৎই এক হাতে দুগালে চেপে ধরে মুখটা একপাশে নিয়ে হিজাবের নিচ থেকে বেরিয়ে থাকা অল্প চুল ভেতরে ঢুকিয়ে দিয়ে হিজাব ঠিক করে দেয়। ইমা প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, গালে চেপে ধরাতে ভয় আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। তবে রুদ্রর আঘাতের বদলে তাকে আরও গুছিয়ে দেয়া দেখে অবাক হয়ে তাকায়। তার তাকানো দেখে রুদ্র বলে, মনোযোগ কোথায় থাকে? আয়না দেখেই তৈরি হচ্ছ, তো ঠিকভাবে হও না কেন? ইমা মৃদুস্বরে বলে, দুঃখিত। আর হবে না। কি হবে না? মানে আর ভুল হবে না, এখন থেকে ঠিকভাবে তৈরি হব। রুদ্র একটু নিঃশ্বাস ফেলে বারান্দায় গিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এতক্ষণে ইমা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুদ্রর কেয়ারটা তারও নজরে এসেছে। পাশাপাশি এক্সপ্রেশনবিহীন স্বাভাবিক মুখটাই তার বেশি ভয়ের কারণ। সে খেয়াল করে রুদ্র ড্রেস ছাড়াই শুধু তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে। কি মনে করে সে পাক্কা বউদের মতো কাবার্ড থেকে রুদ্রর ড্রেস বের করে বিছানায় রেখে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রুদ্র শাওয়ার নিয়ে তোয়ালে পরে রুমে আসে, দেখে বিছানায় তার ড্রেস রাখা। ইমার প্রতি মনে মনে বেশ ইমপ্রেস হয়, তবে খেয়াল করে সব কিছু নেই। তাই কাবার্ড খুলে নিজে নিতে গেলে খেয়াল করে কাবার্ডের বেশিরভাগ অংশ জুড়েই তার নিজের কাপড়। এক কোনায় গুজুমুজু করে ইমার কয়েকটা জামা কাপড় রাখা। ব্যাপারটা রুদ্রের একদম ভালো লাগে না, তাই সে গলা উঁচিয়ে ইমাকে ডাকে। এই প্রথমবার রুদ্র তাকে এভাবে ডাকছে শুনে ইমা অবাক হয়, ভাবে হয়তো কফির জন্য ডাকছে। পাশে বসা মেহের তখন মুচকি হাসে। যাক, ভাই ভাবির মান ভেঙেছে বোধ হয়। ইমা কফি হাতে নিয়ে রুমে গিয়ে রুদ্রর এই অবস্থা দেখে চমকে ওঠে। এখনো তোয়ালে পড়ে দাঁড়িয়ে আছে, অথচ ড্রেস তো বিছানায় রাখা, তারপরও ডাকলো কেন? এসব কি? ইমার ড্রেসের দিকে ইশারা করে দেখাতেই ইমা ভাবে এখানে তার ড্রেস রাখা দেখে বোধহয় রেগে গেছে, কিন্তু মেহেরি তো বলেছিল এখানে রাখতে, তাই তো সে এক কোণায় রেখেছিল। ইমা তড়িঘড়ি করে কফির কাপ রেখে নিজের ড্রেসগুলো বের করতে নিলে রুদ্র হাত ধরে আটকায়। কি করছো? সরিয়ে দিচ্ছি। আমি আমার লাগেজে রেখে দিব, আর এখানে রাখবো না। রুদ্র নিজের কপালে হাত দিয়ে বলে, সিরিয়াসলি তুমি এটা ভাবছো আমি তোমাকে সরাতে বলেছি এসব? তাহলে জামা কাপড়ের এসব কি অবস্থা করেছো? কেমন কুচকে আছে দেখেছো? ভালো করে জায়গা নিয়ে গুছিয়ে রাখতে পারোনি? ইমা অবাক হয়ে বলে, আমি এখানে রাখতে পারবো? না করেছি কখনো? হ্যাঁ, ও তো বলেননি। ইমার কথায় রুদ্রের মনে পড়ে, সত্যি সে ইমাকে কয়দিনে এসব নিয়ে কিছুই বলেনি। সে একটা বড় করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলে, ওকে, আজ বলছি এই রুমে থাকছো যখন যে কোনো জিনিস মন মতো ব্যবহার করতে পারবে, কেউ কোনো নিষেধাজ্ঞা দেয়নি। এ রুমের সব কিছুতে তোমার অধিকার আছে। আর আজ কলেজ থেকে এসে আগে কাবার্ড গুছাবে। এলোমেলো জিনিস আমার পছন্দ না বলে নিজের ড্রেস নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ইমার মাথায় তখনও অধিকারের ব্যাপারটাই ঘুরছিল। এই রুমের সব কিছুতেই তার অধিকার আছে। অবশেষে সে অনুমতি পেয়ে গেছে। রুদ্র স্বেচ্ছায় তাকে অনুমতি দিয়েছে, এই রুমের সব কিছুতে অধিকার দিয়েছে। খুশির ঠেলায় তার চোখে পানি চলে আসে। তখনই শাশুড়ির ডাকে সে সকালের নাস্তা করতে চলে যায়। আজকে সকালটা তো সুন্দর লাগছে কেন? আজও রুদ্র বোনকে সাথে নিয়ে বেরিয়েছে। ওদের কলেজে দিয়ে পরে নিজে ভার্সিটি যাবে, তাই আগে তাদের কলেজের সামনে যায়। ইমা আর মেহের নামতে হঠাৎ একটা ছেলে এসে বলে, আরে তোমরা কোথায় ছিলে গতকাল? কলেজে আসনি কেন? রুদ্র তখনও গাড়িতে বসে ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। মেহের একবার ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে বলে, ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম তাই আর কি। ও, তোমার ভাইয়ের সাথে মানে ইমার হাজব্যান্ড? ইমা চুপচাপ দাঁড়িয়েছিল। সে ক্লাসে তেমন একটা কথা বলে না, তাই সবার সাথে তেমন পরিচয় নেই। তবে রুদ্র খেয়াল করে ছেলেটা মেহেরের সাথে কথা বলেও চোখ তার ইমার দিকেও যাচ্ছিল। তাই সে মেহেরকে ডেকে বলে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা তাড়াতাড়ি। ভাইয়ের কথা শুনে তড়িঘড়ি করে দুজনে কলেজের ভেতরে চলে যায়। অপরদিকে সাথে থাকা ছেলেটি মুখ ঘুরিয়ে গাড়ির দিকে তাকালে
রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভয় পেয়ে নিজেও চলে যায়। রুদ্র চোখ উল্টিয়ে কিছু একটা ভেবে ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। ভার্সিটিতে গিয়ে জানতে পারে লিলি আজ আসেনি, সে অসুস্থ। সবাই মিলে ভাবছিল লিলিকে দেখতে যাবে। এখন রুদ্রর সাথে যাবে কিনা এই নিয়ে সবাই সন্দিহান। তবে রুদ্র রাজি হয়ে যায়, কারণ বাকি সব বাদ দিল লিলি তাদের ফ্রেন্ডের বিপদে এগিয়ে যাওয়া তাদের কর্তব্য। সেজন্য ভার্সিটি শেষে তারা সবাই মিলে লিলিদের বাড়িতে যায়। লিলি বেশ বড়লোক বাড়ির মেয়ে। লিলির বাড়িতে এর আগে সিয়া কয়েকবারই এসেছে, বাকিরাও প্রয়োজনে আসলেও রুদ্র কখনো আসেনি। এই প্রথমবার সে আসতে রাজি হয়েছে। বাড়িতে সবার সাথে রুদ্রকে দেখে লিলি অনেক খুশি হয়ে যায়। মূলত গতদিন ঘোরাঘুরি করার পর বাসায় আসলে তার জ্বর আসে, সাথে ঠান্ডাও আছে, সেজন্য ভার্সিটিতে যেতে পারেনি। নয়তো রুদ্রের জন্য হলেও সে প্রতিদিন ভার্সিটি যায়। লিলির রুমে বসে সবাই বেশ কথাবার্তা বলে। লিলির মা অনেক আপ্যায়ন করেছে তাদের। লিলির বাবার বিজনেস আছে, তাই তিনি বাড়িতে ছিলেন না। সবাই মিলে গল্প করতে করতে হঠাৎ হিমেল বলে, দোস্ত, একটা জিনিস মনে পড়লো। কি? অনেক দিন হয়ে গেল আমরা কোনো ট্যুর দিই না। লিলি সুস্থ হয়ে গেলে একটা ছোটোখাটো ট্যুর দিলে কেমন হয়? আরে দূর, কিছুদিন পর ডিপার্টমেন্টেরই ট্যুর আছে, তখন তো সবাই থাকবে, আমরা আলাদা করে একটা ট্যুর দেই, শুধু আমরাই। রুদ্রকে এই নিয়ে কোনো কথা বলতে না দেখে লিলি বলে, আহানাপ, তুমি কিছু বলছো না কেন? ট্যুরে যাবে? রুদ্র কিছু একটা ভেবে বলে, যাওয়া যায়, সমস্যা নেই আমার। তাদের মাঝে হঠাৎ সাজিদ বলে, তাহলে মেহের আর ইমাকেও সাথে নিতে পারিস, মানে তোর অসুবিধা হবে আর কি। বলেই হিমেলের দিকে তাকাতেই হিমেলও বুঝে ফেলে। সেও একটা মিষ্টি হাসি দিয়ে সায় জানায়, হ্যাঁ ভালো হবে রে, ওদেরকেও সাথে নিস। তবে লিলির ব্যাপারটা পছন্দ হয় না। এটা তো আমাদের ফ্রেন্ডদের ট্যুর হওয়ার কথা ছিল, বাড়তি মানুষের কি দরকার এখানে? তুমি বাড়তি কাকে বলছো? একজন রুদ্রর ছোট বোন আর অপরজন ওর মানে কাজিন বোন, সিয়া বলে। তবুও তো আগে তো কখনো মেহেরকেও সাথে নেওয়া হয়নি, এখন কেন? ওরা তো বাচ্চা মানুষ, তো বাচ্চা সামলানোর মতো বয়স রুদ্ররও হয়ে গেছে। দুদিন পর এমনিতেও সামলাতে হবে, এখন বাচ্চা বোনকে সামলে প্র্যাকটিস করুক। হিমেলের কথার মানে বুঝে সাজিদও হাসে। মোনাও বলে, মেহেরের মতো ইমা মেয়েটাও অনেক কিউট আছে, আমার তো দুজনকেই ভালো লাগে, ওদের সাথে নেওয়াই যায়, আর ওদেরও ঘোরা হবে। রুদ্র কোনো উত্তর না দেয়। লিলি ভাবে হয়তো রুদ্র রাজি হবে না, তাই সে রুদ্রকে বলে, আহানাপ, তুমি তো রাজি নও, বলো, ওরা বাচ্চা মেয়ে না? এবার রুদ্র বলে, তোমরা তো বড় আছো, দুটো মেয়েকে সামলে নিতে পারবে না? আমরা ওদের সামলাবো? কোনো সমস্যা আছে? রুদ্রের কথায় লিলি মুখ কুঁচকে বলে, ঠিক আছে, সমস্যা নেই। আসলে মেহেরের চঞ্চলতা লিলির পছন্দ না। মেহের মাঝে মাঝে যেমন বাচ্চামো করে, সেসব তার ভালো লাগে না। অথচ নিজের পরিবারের সামনে বাচ্চামো করা একদম স্বাভাবিক। তার উপর সে বাবা মায়ের একমাত্র মেয়ে আর ভাইয়ের একমাত্র বোন। সবার অতি আদরে বড় হয়েছে সে, কিন্তু লিলি এসব বুঝতে চায় না। তার কাছে এসব অতিরিক্ত মনে হয়। তার উপর কাজিন ইমাকে তার অজান্তেই পছন্দ হয় না। যেমন গতকাল ইমা রুদ্রর বাইকে বসে ছিল, যেখানে গত 2 বছরও রুদ্রর বাইকের সেই জায়গাটায় সে বসতে পারেনি। ইমার প্রতি তার হিংসা তৈরি হয়ে গিয়েছে। অজান্তেই ইমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে। সে ভেবেছিল ফ্রেন্ডদের ট্যুরে সে রুদ্রর কাছাকাছি থাকার সুযোগ পাবে, তবে সেখানেও বাধার সৃষ্টি হয়ে গেল। তবে হিমেল আর সাজিদের চিন্তাভাবনা ছিল অন্য। তাদের মতে এই ট্যুরের পাশাপাশি রুদ্র ইমার বিয়ের ওরে আলাদা সময় কাটানো হবে। তাই তো সাজিদ নিজে থেকে এই প্রস্তাব দিয়েছিল, তবে ভাবতে পারিনি রুদ্র এত তাড়াতাড়ি মেনে নিবে। রুদ্র রাতে বাসায় ফিরে মেহেরকে ডেকে তার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেয়। মেহের ব্যাগের ভেতর না দেখে খুশি হয়ে বলে, আমার জন্য তুমি এনেছো? না, একটা পেতনির জন্য এনেছি, বলে হাতে থাকা অপর ব্যাগটা নিয়ে রুমে চলে যায়। রুমে তখন ইমা সোফায় বই নিয়ে বসেছিল, খুব মনোযোগ দিয়ে বইয়ে মুখ গুজে রেখেছিল। রুদ্র যে রুমে এসেছে সেদিকে কোনো খেয়ালই নেই তার। এটা দেখে রুদ্র গলা খাকারি দিতেই ইমা চমকে ওঠে। সামনে রুদ্রকে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বলে, কখন এসেছেন আপনি? বাহ, কি মনোযোগ! রুমে চোর এসে চুরি করে নিয়ে গেলেও তো তুমি খোঁজ পাবে না। ইমা কাঁচুমাচু করে বলে, আসলে বুঝতে পারিনি,
আর হবে না এমন। রুদ্র শপিং ব্যাগটা ইমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নেক্সট দিন থেকে এটা পড়ে যাবে। কলেজের নাম বলেই কিনে এনেছি, মনে হয় কালার মিলবে, তবুও দেখে নাও তো। ইমা প্যাকেট খুলে দেখে সেখানে একটা বোরকা রাখা আছে আর কালার কলেজের ড্রেসের সাথে মিলে গেছে। সমস্যা নেই কোনো, কালার ঠিক আছে, সমস্যা হলে বলো, চেঞ্জ করে আনবো। না ঠিক আছে, কিন্তু নতুন ড্রেস তো বানানো হলো মাত্র, এখন বোরকা আনলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আর কিছু না বলে সোজা ফ্রেশ হতে চলে যায়। তবে ইমা বেশ খুশি হয় রুদ্র নিজে থেকে তার জন্য বোরখা এনে দিয়েছে। সে তো স্বামীর সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে। এখন থেকে এটা পরেই কলেজে যাবে, তার উপর বোরকা পরলে নিজেও স্বস্তি পাবে। রাতে খাবার টেবিলে মেহেরের মুখ ভার দেখে সামিনা বেগম বলেন, কি হয়েছে মেহু, মুখ ভার কেন? আবার কি কিছু লাগবে নাকি? তো কাহিনী করছিস কেন, সমস্যা কি? আম্মু নতুন ড্রেস বানিয়ে দিলা মাত্র, ভাইয়া আজকে বোরকা হাতে ধরিয়ে দিয়েছে। তখনই রুদ্র ডিনারের জন্য আসে। ইমা খাবার বেড়ে দিচ্ছিল, রিয়াজুল হকও সেখানে উপস্থিত ছিলেন। রুদ্র এসে বোনের মাথায় হালকা চাপড় দিয়ে বলে, সমস্যা কি? তোকে একা দিয়েছি, ইমাকেও তো দিয়েছি, ও কিছু বলেছে? বোরখা পরলে আমাকে বড় বড় লাগে, কিন্তু এখনো তো আমি একটা বাচ্চা মেয়ে। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে আর নিজেকে বাচ্চা মেয়ে বলে। সামিনা বেগম বলেন, তুই হঠাৎ ওদের বোরকা এনে দিলি কেন? এমনি আম্মু, আজ দেখলাম আরও অনেক মেয়েরাই পড়েছে, আমার কাছে মনে হয়েছে বোরখা পরলে ওদের ভালো লাগবে। রিয়াজুল হক পাশ থেকে বলেন, হ্যাঁ বাবার টাকা আছে না, যখন যেভাবে মন চায় খরচ করবে, কোনো সমস্যা নেই তো। সেটা তোমার মেয়ে আর পুত্রবধূর জন্যই করেছি, আমার জন্য না। যেই লাউ সেই কদু টাইপ ব্যাপার, সে আমার টাকাই গেছে। রুদ্র আর কিছুই বলে না। ইমা এসব দেখে মৃদু হাসে। সামিনা বেগম তাদের বাবা ছেলের কথাকে কখনোই পাত্তা দেয় না, কারণ তিনি জানেন তারা যতই এমন করুক না কেন, শেষে কারো সমস্যা হলে দুজনে মিলেই সেসব সমাধান করে। এসব তাদের নিত্যদিনের ব্যাপার। এদের বাবা ছেলে কম, বন্ধুই বেশি মনে হয়। এই ঝগড়া, এই আবার মিল। এর মাঝে কিছুদিন সময় পার হয়ে যায়। এই সময়টাতে রুদ্রর ডিপার্টমেন্টের এক্সাম ছিল। তখন তার পড়াশোনা দেখে ইমা অবাক হয়েছিল, কারণ রুদ্রকে তেমন পড়াশোনা করতে দেখা যায় না। তবে পরীক্ষার সামনে থাকায় সে মনোযোগ দিয়ে পড়ছিল, যেন সে ছাড়া আশেপাশের কেউ নেই। মাঝে মাঝে ইমাকে শুধু বলেছিল কফি এনে দিতে। তার মাঝে খাওয়া, ওয়াশরুম ছাড়া আর কোথাও যায়নি। একদিন তো ইমা হঠাৎ করে বলেই ফেলেছিল, সারা বছর না পড়লে এক্সামের আগে তো এমন তাড়াহুড়োই লাগবে। রুদ্র শুধু মাথা তুলে তার দিকে তাকিয়েছিল। এতে ইমা থতমত খেয়ে নিজের বই নিয়ে বসে পড়া শুরু করে দিয়েছিল। যদিও রুদ্র পরে আর কিছুই বলেনি। তবে এ কয়দিনে তারা দুজন একে অপরের সাথে একটু সহজ হয়েছে। এখন ইমা তেমন চুপচাপ থাকে না, রুদ্রর সাথে টুকটাক কথাও বলে। মূলত রুদ্রকে সরাসরি জানিয়েছিল ওর এমন চুপচাপ থাকা তার পছন্দ না। ইমারও তো চুপ থাকতে ভালো লাগে না, কিন্তু সমস্যা একটাই, সে কথা বললে উল্টাপাল্টা বলা শুরু করে। এসব শুনলে তো আবার রুদ্রর মেজাজ গরম হয়ে যেতে পারে। তাই কম কথা বলতে, তবে আজকাল টুকটাক কথা বলে সাহস হয়েছে মেয়ের। আজ রুদ্রর পরীক্ষা শেষ হয়েছে। বেচারা এসেই বিছানার ওপর উপুর হয়ে একপাশে মুখ রেখে শুয়ে আছে। ঘুমাবে এখন একটু, শেষ পরীক্ষা বলে গতরাতে তেমন ঘুমাতে পারেনি। ইমা বিছানার কিনারায় বসে বসে রুদ্রর ক্লান্ত মুখটাই দেখছিল। ইমা সেখানে বসে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নিজেও ঘুমিয়ে পড়ে। বর্তমানে সে ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমাচ্ছে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। সামিনা বেগম বাহির থেকে বেশ কয়েকবার ইমাকে ডাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ পান না। ছিল বাসায় বলে মা হয়ে তিনি রুমে ঢুকতে পারেননি। তবে কারো সাড়া না পাওয়ায় একটু টেনশন হচ্ছিল। তাই গিয়ে দরজায় কয়েকবার কড়া নাড়লেও রুদ্র সজাগ হয়ে যায়। লাফিয়ে উঠে বসে বাহিরে তাকিয়ে দেখে চারপাশ অন্ধকার হয়ে গেছে। সেই যে বিকালে এসে শুয়েছিল, উঠলই মাত্র। বাহির থেকে মায়ের ডাকে চিল্লিয়ে বলে, হ্যাঁ আম্মু, উঠেছি, আসছি। এতক্ষণে ছেলের শব্দ শুনে স্বস্তি পায়, তাই তিনি ঠিক আছে বলে চলে যান। রুদ্র বিছানায় বসে চোখ কষলে বিছানার দিকে তাকাতেই চমকে ওঠে। ইমাকে এভাবে ফ্লোরে বসে ঘুমাতে দেখে তাড়াতাড়ি গিয়ে ডাকতে থাকে, মার্শি ওঠো, ঘুমাচ্ছ নাকি? ইমা ঘুমের ঘোরে একটু শব্দ করে পাশ ফিরে শুতেই নিলেই পড়ে যেতে চায়। রুদ্র বিছানা থেকে নেমে ইমাকে পাজা
কোলা তুলে নিয়ে বিছানায় শোয়ায়। তারপর আবারও ডাকে, এই মেয়ে ওঠো, অনেক ঘুমেছ। ঘুম কাতুরে মেয়ে কোথাকার। ইমার কানের কাছে এত বকর বকর শুনে সে ঘুম থেকে সজাগ হয়। চোখ মেলে অল্প তাকিয়ে দেখে রুদ্র তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তাই সে আড়মোড়া ভেঙে উঠে বসে বলে, কি হয়েছে, কফি লাগবে আবারও? তুমি কি পাস্টে চলে গিয়েছ নাকি ঘুম থেকে উঠে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ? ইমা মনে করছে এখনো রাত, কারণ গত রাতে রুদ্র পড়াশোনার সময় ইমাও জেগেছিল। বেচারি বোধহয় তখন ঘুমে ঢলছিল। রুদ্র বারবার বলেছিল শুয়ে পড়তে, কিন্তু কথা শুনছিল না বলে বলেছিল কফি বানিয়ে আনতে। এখন ঘুম থেকে ওঠার পরও সেই স্মৃতি যায়নি, আবারও কফি বানানোর কথাই বলছে। ইমার কনফিউজড চেহারা দেখে রুদ্র অনেক হাসি পায়। সে কন্ট্রোল করতে না পেরে হো হো করে হেসে দেয়। এতে ইমা আরও হতভম্ব হয়ে যায়। পড়তে পড়তে আপনি কি পাগল হয়ে গেছেন? কফি নেচে হাসছেন কেন? আমি না, পাগল তো তুমি হয়েছ। বাইরে তাকে বলো তো এখন কোন সময়? ইমা বারান্দার দিকে তাকিয়ে বলে, রাত, একটু পর সকাল হয়ে যাবে। না বউ, একটু পর রাত হবে, এখন সন্ধ্যা। বলেই হেসে ইমার মাথার চুলে হাত বুলিয়ে এলোমেলো করে দেয়। তারপর হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। অপরদিকে ইমা মাথায় হাত দিয়ে নিয়ে হতভম্বতা কাটানোর চেষ্টা করছে। তারপর মাথায় চলছে রুদ্র তাকে বউ বলেছে। এমনিতে তো এই মেয়ে মার্সি এসব বলেই ডাকে। এরই মাঝে রুদ্র বের হলে ইমা ওয়াশরুমে যায়। তারপর বেরিয়ে রুমের বাইরে আসে, দেখে সবাই সন্ধ্যার চা নাস্তা করছে। এমন এক সময় ঘুমিয়ে ইমার এখন লজ্জা লাগছে। গত রাতে ঘুম হয়নি বলে এখন এমন অবস্থা হলো, নয়তো আজকাল তার ঘুম ভালোই হচ্ছিল। ইমাকে দেখে মেহের বলে, কি ঘুম দিলে ভাবি, বিকেল পেরিয়ে সন্ধ্যা পার হয়ে গেল। আসলে গত রাতে ভালো ঘুম হয়নি, তাই আর কি। ঘুম হয়নি? হ্যাঁ, ওই তোমার ভাইয়াকে কফি বানিয়ে দিতে হয়েছিল। সারা বছর না পড়ে পরীক্ষার আগের রাতে পড়েই ব্যারিস্টার হয়ে যাবে তোমার ভাই। মেহের হেসে ফেলে। পাশে থাকা সামিনা বেগমও হাসেন। তবে তখনই রুদ্র এসে বলে, আমি না হয় এক রাতে পড়েই ব্যারিস্টার হব, তোমরা তো সারা বছর পড়েও হতে পারবে না। চ্যালেঞ্জ করছো, অ্যাকসেপ্ট করতে চাও? ইমা মাথা নাড়লেও মেহের চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছিল। কিরে পেতনি, তুই কিছু বলিস না কেন? আমি এসব কম্পিটিশনে নাই। ভয় পাস? হেরে যাওয়ার ভয়? ভয় কেন পাবো, যাও। আমিও ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবো। কি ভেবেছ পারবো না? দেখা যাবে। সামিনা বেগম বসে বসে ছেলেমেয়েদের দুষ্টুমি দেখছিল। রুদ্র বরাবরই এমন, মেহেরকে কম্পিটিশনের নাম করে ভালোভাবে পড়াশোনা করায়। যদিও এতে মেহেরেরই লাভ বেশি, রেজাল্টও তারই ভালো হয়, আবার প্রাইজও সেই পায়। রুদ্র তো শুধু একটু পেছন থেকে পুশ দেয়, যাতে মেহেরের পড়ালেখার গাড়িটা স্মুথলি চলে। তারপরে সন্ধ্যাটা তারা সবাই মিলে গল্প করে কাটায়। এখন ইমা সবার সাথে অনেকটাই মিলে গেছে। হয়তো এভাবেই নিজের অতীতটা ভোলার চেষ্টা করছে। তারপরও মাঝে মাঝে তার অতীতটা বিনা ইনভাইটেশনের সামনে চলে আসে। যখনই আশেপাশের প্রতিবেশীরা এসে ইমার পরিবার সম্পর্কে জানতে চায়, তখন ইমার আগের স্মৃতি মনে পড়ে যায়। তবে সামিনা বেগম শুধু সাধারণ বিষয়গুলোই সবাইকে জানিয়েছেন। ভেতরকার গল্প সব জানানোর কি প্রয়োজন? তারা যেহেতু কিছু জানে না, জানানোর প্রয়োজনও নেই। খুদ খুঁচিয়ে ঘা বানানোর কোনো মানেই নেই। কিন্তু তিনি সর্বদা শঙ্কিত থাকেন এই ভেবে, নিজের ফ্যামিলির মানুষকে কি জবাব দিবেন। তারা তো অনেকে এখনো জানি না রুদ্র বিবাহিত, কারণ আত্মীয়রা তেমন একটা আসেন না। শুধু কোনো অনুষ্ঠানে কিংবা ছুটি কাটাতে মাঝে মাঝে আসে। তখন তো না চাইতেও জানাতে হবে। এসব কথা তো কখনো গোপন থাকে না। ইমার হাসি মুখের দিকে তাকিয়ে তিনি ভাবেন, তখন মেয়েটার কেমন অবস্থা হবে। তিনি কি পারবেন একা হাতে সবটা ম্যানেজ করে নিতে? রাতে খাবারের সময় ইমা রুদ্রকে ডাকতে গেলে রুদ্র আসে না। প্রথমে জানায় খাবে না, পরে হঠাৎ কি একটা মাথায় আসতে ইমাকে বলে, লেটস মেক দিস 50-50। 50-50 মানে? ইয়া, আমি তোমায় সেদিন খাইয়ে দিয়েছিলাম, এখন তুমি আমায় খাইয়ে দিবে। সব কিছুর সমান সমান হতে হবে। অবশ্যই, সে তো আপনি আমায় কিছু করেছেন সেদিন, এখন কি আমার আপনাকে? ইমার কথার মানে বুঝে রুদ্র নিজে একটু থতমত খায়। তবে পরক্ষণেই নিজেকে সামলে উল্টো ইমাকে লজ্জা দিয়ে বলে, ইয়া ফিনিশ ইট, আই হ্যাভ নো প্রবলেম।
আমি কিন্তু কখনো কোনো কিছুতে না করি না তোমায়, ইউ ক্যান ডু ইট। ইমা চরম লজ্জায় পড়ে দ্রুত দৌড়ের ভঙ্গি করে সেখান থেকে বেরিয়ে যায়। এজন্যে তার বেশি কথা বলা উচিত না, সবসময় একটা না একটা ফালতু কথা বলবেই সে। এতে অপরজনের কিছু না হলেও নিজেই লজ্জায় পড়ে যাবে। অপরদিকে রুদ্র হাসতে থাকে, ভাবে যেমন লজ্জা পেয়েছে আর আসবে না বোধহয়। তবে তাকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মাঝে ইমা খাবারের প্লেট নিয়ে রুমে হাজির হয়। রুদ্র অবাক হয়ে বলে, তুমি সত্যি খাইয়ে দিতে এসেছ? ইমা মৃদু মাথা নাড়ায়, দৃষ্টি তার প্লেটের দিকে, মাথা তুলে তাকাচ্ছেই না এখন। তার মনে হচ্ছে রুদ্র হয়তো তার আগের কথাটা নিয়ে এখন বেশ মজা করছে। মার্শি, তোমার অসুবিধা হলে আম্মুকে বলি, আম্মু খাইয়ে দিবে। আসলে এক্সাম দিয়ে এসে হাতটা ম্যাচ ম্যাচ করছে। ইমা অল্প মাথা তুলে মৃদু স্বরে বলে, আমি খাইয়ে দিলে সমস্যা হবে? তাহলে আম্মুকেই ডেকে আনছি, বলে প্লেট রেখে উঠে যেতে নেয়। মুখটা তার থমথমে, যেখানে একটু আগেও তার হাসি হাসি মুখ ছিল। তার চলে যাওয়ার ভাব দেখে রুদ্র পেছন থেকে হাত ধরে আটকায়। এত শখ করে যখন এনেছ, নিজের হাতেই খাইয়ে দাও। ইমা ভেতরে ভেতরে অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু সেটা প্রকাশ করতে চাইছে না, নয়তো রুদ্র আবারও তাকে নিয়ে মজা করতে পারে। সে পুনরায় খাবার প্লেট হাতে নিয়ে ছোট্ট ছোট্ট লোকমা করে রুদ্রর মুখে তুলে দেয়। খাওয়ানোর সময় কখনো রুদ্র ঠোঁটের ছোঁয়া হাতে লাগলেই শিউরে ওঠে। তবু যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে রুদ্রকে খাইয়ে দেয়। খাওয়ানো শেষ হলে প্লেট হাতে নিতে যেলে রুদ্র বলে, আমি কিন্তু ছোট মানুষ না, যথেষ্ট বড় হয়েছি। এসব ছোট ছোট লোকমায় আমার পোষায় না। প্রথমবার বলে কিছুই বলিনি, নেক্সট টাইম থেকে যেন কথাটা মাথায় থাকে। ইমা দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র কি বোঝাতে চাইল, তাকে আবারও খাইয়ে দেওয়ার কথা বলেছে। ইমার মনে হয় সব যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি সে এমন সুখের দেখা পাবে সে ভাবেনি। সব কেমন যেন স্বপ্নের মতো লাগছে, হয়তো ঘুম ভাঙলে সব ভুল প্রমাণিত হবে, আবার দুঃখ এসে তার জীবনে ভিড় করবে। পরের দিন সকালবেলা ইমার জন্য আর একটা নতুন সারপ্রাইজ ছিল। নাস্তার টেবিলে রুদ্র জানায় কিছুদিনের মাঝে তার একটা ট্যুর দিবে, তো সেখানে ইমা আর মেহেরকেও নিয়ে যেতে চায়। এটা শুনে রিয়াজুল হক বলেন, পাগল হয়েছ? তোমার কাছে দুটো মেয়েকে দিব আমি, সামলাতে পারবে? মেহের তো অতি এক্সাইটেড হয়ে লাফিয়ে উঠেছিল, পরে আবার বাবার কথায় মুখটা চুপসে যায়। ইমারও সেম অবস্থা, কেন পারবো না? বড় হয়েছি না আমি, দুইটা মেয়েকে সামলানো কোনো ব্যাপার নাকি? নিজেকে বীরপুরুষ ভাবছ? তোর মাকে সামলাতেই আমার হিমশিম অবস্থা হয়েছিল, সেখানে তুমি বউ আর বোন দুজনকেই সামলাবে ভাবছ? তো বিয়ে দিয়েছ কেন আমায়? ইমাকে একটা সেফটি দেওয়ার জন্য, সেফটির জন্য আমার ঘাড়ে তুলেছ। এখন ওর বউ, সিদ্ধান্ত আমার, আমার মেয়ে সিদ্ধান্ত আমার। যা, বউকে সাথে নিয়ে মেহের যেতে দিব না আমি। এদিকে মেহেরের কাঁদো কাঁদো অবস্থা, এটা কেমন কথা? ভাবি যাবে, সে যেতে পারবে না, অথচ সারা জীবন ভাইয়ের সাথে এসব ট্যুরে যাওয়ার জন্য কত কান্না করেছে সে কাঁদো কাঁদো গালায় বলে, আব্বু, ও আব্বু, এবার আমায় যেতে দাও, আমি ভালো মেয়ে হয়ে থাকবো, একদম দুষ্টুমি করব না, সবসময় ভাবির সাথে থাকবো, নড়বই না একদম। রিয়াজুল হক আবার মেয়ের প্রতি একটু বেশি দুর্বল। মেয়ের কান্না দেখে মন গলে যায় ওনার, তবু বলেন, তুমি ভালো মেয়ে জানি তো, কিন্তু তোমার ভাইয়া তো বড্ড বেপরোয়া, তোমাদের দুজনকে সামলে রাখতে পারবে না। রুদ্র এবার রেগে বলে ওঠে, কি শুরু করেছে তুমি? আমাকে এত হেয়ালিভাবে দেখো কেন? আমি কি এখনো বাচ্চা বসে আছি? বড় হয়েছে বলেও তো মনে হয় না, বিয়ে হয়েছে বলে নিজেকে বড় ভাবছো? কিছু করো তুমি, এখনো বাবার সাহায্যেই তো লাগে। সামিনা বেগম এবার বলেন, চুপ করুন দুজন, কি একটা অবস্থা, ওরা দুজনেই যাবে। আমার ছেলে যখন দায়িত্ব নিয়েছে সে সব সামলে নিবে। আমার রোদ নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে জানে। বউয়ের কথায় রিয়াজুল হক থামেন। তিনি নিজেও জানেন রুদ্র কতটা দায়িত্বশীল ছেলে। আজ পর্যন্ত ছেলেকে যেসব কাজ করতে বলা হয়েছে সব দায়িত্ব নিয়ে পালন করেছে, কখনো কোনো কাজে অবহেলা করেনি। কিন্তু ওনার মতে ছেলেকে বেশি ভালো বললে কাজে অবহেলা শুরু করবে। তিনি এমনিতেও দুজনকে যেতে দিতে রাজি হতেন, তবে ইচ্ছে করে এমন ব্যবহার করলেন যাতে রুদ্র জেদ করে হলেও দুজনকে সর্বদা আগলে রাখে।
কোনো বিপদে যাতে পড়তে না হয় কাউকে। তাছাড়া ছেলেমেয়েরা বাইরে থাকলে ওনারা অনেক টেনশনে থাকেন, তো একটু নিশ্চিত হয়ে থাকার ব্যবস্থা করলেন আর কি। ঠিক আছে, যা করা, তবে আমার মেয়েদের বিন্দুমাত্র কষ্ট হলে তোমার খবর আছে বলে দিলাম। ঠিক আছে, আমি হেডলাইন তৈরি করে এনে দিব, তুমি বিস্তারিত বলার প্র্যাকটিস করতে থাকো। বলেই খাবার শেষ করে রুমে চলে যায়। এদিকে রিয়াজুল হক হতভম্ব হয়ে বউকে বলেন, কি বুঝালো তোমার ছেলে? ছেলে আপনার থেকেও 4 কাঠি উপর দিয়ে চলে, আপনাকেই বুঝি না এখনও, ছেলেকে কিভাবে বুঝবো? অপরদিকে মেহের খুশিতে লাফানো শুরু করেছে। আগে যখন রুদ্র এমন কোথাও ঘুরতে যেত, মেহের পা ধরে বসে থাকতো, যেতে দিতে চাইতো না। হয় তাকে নিয়ে যেতে হবে, নয়তো যেতে দিবে না। পরে রুদ্র তাকে লুকিয়ে বেরিয়ে যেত। মেহের ছোট ছিল বলে কখনো সাথে নিয়ে যায়নি, এখন বড় হয়েছে, সাথে ইমা থাকবে, তাই নিয়ে যাবে বলে রাজি হয়েছে হয়তো। তাছাড়া আর তো কোনো রিজন চোখে পড়ছে না। এদিকে ইমা অনেক খুশি, এই প্রথমবারের মতো দূরে কোথাও সে ঘুরতে যাবে। কোথায় যাবে সেটা এখনও রুদ্র বলেনি, তবে যেখানেই যাক না কেন, রুদ্র সাথে থাকলে তার টেনশনের কোনো কারণ নেই। কারণ তার বিশ্বাস, রুদ্র জেনে শুনে কখনো তাকে কোনো বিপদে পড়তে দিবে না। এ কয়দিনে রুদ্রের প্রতি তার একটা অগাধ বিশ্বাস জন্মেছে। রুদ্র বারান্দায় দাঁড়িয়েছিল। কিছুদিনের মাঝেই 3rd ইয়ারের ফাইনাল এক্সাম হবে, তারপর আর একটা বছর মাত্র। অনার্স শেষ হলে একটা বিজনেস শুরু করার অনেক ইচ্ছা তার। নিজস্ব একটা প্রতিষ্ঠান থাকবে, সেখানে আরও অনেকে কাজ করবে। সে জানে এভাবে বিজনেস করতে গেলে অনেক ঝুঁকি আছে, তবে জীবনে কিছু ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না। তার ইচ্ছে ছিল নিজে কিছু একটা করে সফলতা অর্জন করবে, তারপর নিজের জীবনের সাথে কাউকে জড়ানো। কিন্তু বাবার হঠাৎ একটা সিদ্ধান্তের জন্য তার জীবনের মোড় চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে তার জীবনে ইমার অনাকাঙ্ক্ষিত আগমন তার সকল চিন্তা ভাবনায় বাধা সৃষ্টি করে। এই কয়দিন ইমাকে নিয়ে ভাবতে গিয়ে নিজের উপর থেকে নজর সরে গিয়েছিল তার। হঠাৎ তার মাথায় আসে, এখন সে একা না, তার সাথে ইমার জীবনও জড়িয়ে আছে, তাকেও কিছু একটা করতে হবে। তাছাড়া কদিন পর একটা বাচ্চা হলে তাদের খরচ। বাচ্চার কথা ভাবতে গিয়ে নিজেই চমকে যায়। সে এতদূর ভেবে ফেলেছে ইমাকে কি তবে সে নিজের বউ হিসেবে পূর্ণ অধিকার দিয়ে ফেলেছে? সে কি এখন পুরোদমে সংসার করছে? একসাথে থাকা, একসাথে চলা সবই হচ্ছে, কিন্তু ভালোবাসাময় দুটো কথা নেই তাদের মাঝে। দুজনে একে অপরের সাথে সহজ হতে গিয়ে বন্ধুর মতো হয়ে গেছে, কিন্তু স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়নি। এটা কি আদৌ স্বাভাবিক? রুদ্র বিয়ের কথা ভাবতে দিয়ে খেয়াল করে তাদের বিয়ের 2 মাসের মতো পেরিয়ে গেছে। এই কয়দিনে অনেক স্বাভাবিক ব্যবহার করছে তারা। আচ্ছা, ইমা কি চায়? রুদ্র তো কখনো জানতেও চায়নি এসব। ইমার কি তাকে নিয়ে কোনো চাওয়া পাওয়া আছে? থাকতেই পারে, তারা তো স্বামী স্ত্রী। তারা ভাবনার মাঝে ইমা 1 কাপ কফি নিয়ে বারান্দায় আসে। আপনার কফি? রুদ্র কফির কাপ হাতে নিয়ে বলে, আমি তো চাইনি আজ, আগেই আনলে কেন? এখনই তো চাইতেন, তাই আগেই নিয়ে এসেছি। আজকাল দেখে অনেক খেয়াল রাখো আমার, ব্যাপার কি? ইমা একটু লজ্জা পায়, মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, কোনো ব্যাপার না, এমনি। স্বামীর খেয়াল রাখা তো বউয়ের কাজ। কিন্তু তুমি তো আমার কাজিন বোন, বউ হলে কবে থেকে? ইমা রুদ্রের দিকে একটু রাগী ভাব নিয়ে তাকায়, তারপর মুখ ভেঙচি দিয়ে রুমে চলে যায়। সেদিনের পর থেকে রুদ্রর মাঝে মাঝেই তাকে এই কাজিন বোন নিয়ে কথা শোনায়। ইমা এই একটা কথা বলেই ফেঁসে গেছে। প্রতিনিয়ত রুদ্র এখন এটা নিয়ে মজা করে। যদিও ইমার বেশ ভালো লাগে, মনে হয় অন্যদের মতো তারাও খুব সুন্দর একটা সময় পার করছে। অথচ মন বলে, না, এখানে অনেক কিছুর অভাব আছে তার জীবনে। রুদ্রর ভালোবাসাটাই যে সে পায়নি। রুদ্র খুব নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছে, অথচ ভালোবাসাময় কোনো কথাবার্তাও তাদের মধ্যে হয় না। ইমার আজ শরীরটা একটু খারাপ। প্রতিবার এই সময়টাতে শুরুর দিন তার পেটে ব্যথা করে। একটা দিনের ব্যাপার বলে সে মুখ গুজে পড়ে থাকে, কাউকে বুঝতেই দেয় না। এবারও সেই একইভাবে পেটে হাত রেখে শুয়ে পড়েছিল। কিন্তু এবারের ভিন্নতা হলো, আজ রুদ্র বাসায় আছে। রুদ্র বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে আসে। প্রায় সে ভাবনা চিন্তার সময় বারান্দায় গিয়ে বসে থাকে। রুমে এসে ইমাকে বিছানায় কুজু হয়ে শুয়ে থাকতে দেখে ভুরু কুঁচকায়। নড়াচড়া করতে দেখে বুঝে ইমা এখনো ঘুমায়নি।
তাই এগিয়ে গিয়ে বলে, মার্শি কি হয়েছে তোমার, কোনো সমস্যা? হঠাৎ কথা শুনে ইমা চমকে ওঠে। রুদ্রকে তার সামনে ফ্লোরে হাঁটু গুজে বসে থাকতে দেখে বলে, না কিছুই হয়নি, সমস্যা নেই। তাহলে পেটে হাত দিয়ে শুয়ে আসছো কেন? ওই এমনি, একটু ব্যথা করছে শুধু। ইমার সংকোচ দেখে রুদ্র একটু আন্দাজ করতে পারে, তাছাড়া যে ছেলের বাসায় মা বোন থাকে তার এসব সম্পর্কে জানা কোনো অস্বাভাবিক ব্যাপার না, রুদ্র বুঝতে পারে। তাই ইমাকে কমফোর্ট দিতে বলে, গরম পানি লাগবে, এনে দিব? ইমা তড়িঘড়ি করে বলে ওঠে, না না লাগবে না, এমনি ঠিক আছে আমি। ঔষধ? ইমা মিনমিন করে বলে, খাই না আমি, একদিনই তো, ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। রুদ্র কীভাবে সোজা গিয়ে লাইট নিভিয়ে ড্রিম লাইট অন করে, তারপর বিছানায় বসে ইমার কাছে ঘেঁষে বসে বলে, তুমি শুয়ে পড়ো, আমি পেটে হাত বুলিয়ে দেই, আরাম পাবে। ইমার প্রচণ্ড লজ্জা লাগছিল এখন, কারণ এর আগে এই সময় এখানে রুদ্র ছিল না। সে কাউকে না বলে একা এইভাবে থেকেছে, কিন্তু আজ রুদ্রর এমন কথায় সে নাও করতে পারে না। সে শুয়ে পড়তেই রুদ্র তার পেটে হালকা করে হাত বুলিয়ে দিতে থাকে। ইমার এতে কিছুটা আরাম বোধ হয়, তাই তো কিছুক্ষণের মাঝেই সে ঘুমিয়ে যায়। অপরদিকে হাত বুলানো অবস্থাতেই রুদ্র একসময় ঘুমিয়ে যায়। অনেকদিন পর আজ এতটা কাছাকাছি তারা ঘুমায়। এর মাঝে সব সময় তাদের মাঝে কিছুটা হলে দূরত্ব থাকত, হয়তো সংকোচের জন্যই কেউ সেই দূরত্ব মেটায়নি, তবে আজ সেই দূরত্ব কিছুটা হলেও ঘুষেছে। দুদিনের মাঝে তাদের ট্যুরে দেওয়ার কথা থাকলেও রুদ্র সময় পিছিয়ে আরও 3-4 দিন পরে দিয়েছিল। এতে লিলি অনেক রাগ করেছিল। পরীক্ষার পর থেকে সে রুদ্রকে দেখতে পারছে না, সময় পেছানোতে আরও অপেক্ষা করতে থাকে। তার একদমই ভালো লাগে না, বারবার মনে হয় কিছু তো একটা হচ্ছেই, রুদ্রকে হয়তো সে আর পাবে না, এসব ভাবতে গেলে সেও শিউরে ওঠে। অপরদিকে ঘুরতে যাওয়ার জন্য এখন মেহেরের শপিং করা লাগবে। সে বেশি একটা শপিং করে না, তবে এই প্রথমবার সে ভাইয়ার সাথে কোথাও ঘুরতে যাবে। সেখানে ভাইয়ের ফ্রেন্ডরা অনেকেই থাকবে, তাই তার এখন সুন্দর ড্রেস লাগবে। রুদ্র হা করে বসে বোনের কাহিনী দেখছে। সে বুঝে পায় না তার কিউট মায়ের পেট থেকে এমন পেতনি কিভাবে জন্ম নিল। না, মেহের দেখতে অনেক কিউট, কিন্তু রুদ্র প্রায় তাকে পেতনি বলে খাপায়। এতে মেহের যে রাগটা করে সেটা ওর অনেক পছন্দের। অপরদিকে ইমা একদম শান্তভাবে বসে আছে। মনে মনে সে মেহের থেকেও বেশি এক্সাইটেড, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। খালি মনে হচ্ছে সে মেহেরের মতো বাচ্চামো করলে সেটা সবার কাছে বেমানান লাগবে। অথচ সেও মেহেরের প্রায় সমবয়সী, শুধু বাড়ির বউ বলে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। ইমাকে স্বাভাবিক দেখে সামিনা বেগম বলেন, কিছু হয়েছে তোমার? মন খারাপ? রিঙ্কি ভাবির কথা ধরে বসে আছো নাকি? এই রিঙ্কি হলো ওদের প্রতিবেশী মহিলা। সকালে বাসায় এসে কত কথাই বলে গেল। শীতের সময় এখন বউয়ের বাড়ি থেকে কিছু দিল না কেন, এসব নিয়ে প্যাঁচাল পেরে গেছে। ইমাও সেসব শুনেছিল, তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আজ বাবা মা থাকলে হয়তো এমন কথা শুনতে হতো না, কিন্তু চাচার অবস্থার কথা চিন্তা করে ইমা কিছু বলার সাহসও পায়নি। তাই বাধ্য হয়ে সেসব কথা শুনেও না শোনার ভান ধরে বসেছিল। রুদ্র তখন বাইরে গিয়েছিল। অবশ্য বাসায় থাকলে ইমার হয়ে কোনো কথা বলতো কিনা ইমার জানা নেই, তবে তার হয়ে তার শাশুড়ি বলেছিল ওনারই না করেছেন। ওনাদের এমন ফ্যামিলি না যে বউয়ের বাড়ি থেকে কিছু পাওয়ার আশা করবে, এসবের কোনো লোভ নেই ওনাদের। এসব মনে করে ইমা বলে, না আম্মু, আমি তো ওনার কথা ভুলে গিয়েছিলাম। তাহলে এভাবে বসে আছো কেন? ঘুরতে যাওয়া নিয়ে কোনো আগ্রহী তো দেখছি না। না মানে খুশি তো আমি। সত্যি তো? কোনো সমস্যা থাকলে বলতে পারো। না আম্মু, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে মেহেরের সাথে গিয়ে নিজের জন্য কিছু শপিং করে এনো। ইমা একটু চুপ থেকে বলে, বলছিলাম কি, আমার তো ড্রেস আছেই, সেদিনও তো আপনি 3 পিস এনে দিলেন। সেদিন তুমি আসার পর যে শপিং করা হলো, পরে আরও কিছু কেনা হয়েছে তোমার জন্য। কি মনে করো আমায়? চারপাশের কোনো খেয়াল রাখি না আমি? ইমা মাথা নিচু করে ফেলে, তাই তিনি আবার বলেন, কোনো কথা বলবে না, মেহেরের সাথে যাবে, যা পছন্দ হবে কিনে আনবে। কিন্তু আমি তো পছন্দ করতে পারি না, আমার রোজ সাথে থাকবে। তারপর আর কি? মেহেরের বকবকানি শুনে বাধ্য হয়ে রুদ্রের সাথে যাওয়া লাগে, যদিও তার পছন্দের শপিংয়ে যাওয়া মোটেও পছন্দ না।
সাথে ইমাকে নিয়ে গিয়েছে। ইমা তো এবারও বোকার মতো রুদ্রর পিছু পিছু ঘুরছিল। কিছু জিজ্ঞাসা করলে শুধু মাথায় নাড়িয়েছে। রুদ্র যখন বুঝতে পারে ইমার চয়েস বলতে কিছুই নেই, তাই সে ইমাকে ব্যঙ্গ করে বলে, স্টিল তোমার চয়েস বড্ড খারাপ, যেমন সজীব। ইমা সবার মাঝে কিছু বলতে না পেরে হঠাৎই রুদ্রর কোমর চিমটি মারে। এতে রুদ্র সামান্য চমকে উঠে ইমার দিকে তাকাতে ইমাও লজ্জা পেয়ে যায়। রুদ্র চোখ রাঙিয়ে শাসায় পরে দেখে নিবে বলে। আপাতত বাহিরে আছে বলে ইমা মুখ ভেংসি দিয়ে দেয়। তবে শপিংয়ে গিয়ে তাদের সাথে হঠাৎ লিলির দেখা হয়ে যায়। লিলির সাথে তার একটা কাজিন ব্রাদার ছিল। রুদ্র ছেলেটাকে চিনে, তখন ভালো না ছেলেটা রুদ্রদের দেখেই তারা দুজনে এগিয়ে আসে। ছেলেটা রুদ্রর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হে ব্রো, কি খবর? রুদ্র হাত মিলিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ইয়াহ, গুড। তো পাশের এই সুন্দরী দুজনকে বোন নাকি? রুদ্র উত্তর দেওয়ার আগে লিলি বলে, হ্যাঁ ভাইয়া, একজন আহনাফের আপন বোন মেহের, অপরজন কাজিন বোন, নাম বোধ হয় ইমা, তাই না? ইমা শুধু মাথা নাড়ায়। সে রাগ ওঠে তার মনে বেশ। মনে হচ্ছে লিলি ইচ্ছে করে তার নামটা এভাবে বলল। তার পাশে থাকা লোকটা যেভাবে তাকাচ্ছে, রুদ্র কখনো এতটা গভীরভাবে তার দিকে তাকায়নি। বেশ অস্বস্তি হচ্ছে তার। তাই সে রুদ্রর পিছনে নিজেকে আড়াল করে। লিলির কাজিন স্বপ্ন ইমার এমন কাণ্ড দেখে যেন মজা পায়। এদিকে লিলি রুদ্রর সাথে তাদের ট্যুর নিয়ে একটু কথা বলে, তারপর যাওয়ার আগে স্বপ্ন বলে যায়, আবার দেখা হবে বাই ব্রো। কে কি বলল তাতে ইমার কিছু যায় আসে না। সে শুধু রুদ্রর সাথেই ঘুরে। অবশেষে টুকটাক প্রয়োজনে শপিং করে তারা বাসায় চলে আসে। তাদের এবারে ট্যুরের জন্য সিলেট যাবার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সিলেটে ঘোরার মতো বেশ কিছু জায়গা আছে। তারা একেবারে কয়েকটা জায়গায় ঘুরে আসতে পারবে। তারপর এসেই তো ফাইনাল এক্সাম। এক্সামের আগেই কয়েকটা দিন তারা সুন্দরভাবে পার করতে চায়। তাদের সদস্য সংখ্যা অনুযায়ী তারা একটা মাইক্রো ভাড়া করে। এটার দায়িত্ব লিলির ওপর ছিল। লিলির বাবা তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। তাছাড়া তারা সিলেটে গিয়ে যেখানে উঠবে সে বিষয়ে তিনি ঠিকঠাক করে দিয়েছেন, কারণ ওনার ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় বেশ পরিচিতি আছে। সেই অনুযায়ী তারা রাতে রওনা দিলে সকাল সকাল পৌঁছে যাবে। সেখানে তারা মোটে 2-3 দিনের মতো থাকবে। তাই সেই অনুযায়ী লাগেজ গুছিয়ে নিয়েছে। যেহেতু জানুয়ারি মাস, ভালোই শীত পড়েছে, তাই গরম পোশাকও নিয়েছে অনেক। এই সময়টা ঘোরাঘুরি করার জন্য বেস্ট একটা সময়। ইমার তো এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে ঘুরতে যাবে সেটাই বড় কথা। আর মেহের তো এক্সাইটেড হয়ে কি নেবে কি করবে সেসবেই বলছে সারাক্ষণ। আর সামিনা বেগম শুধু তাদের উপদেশ দিচ্ছেন সর্বদা রুদ্রর সাথে থাকার জন্য, দুষ্টুমি না করার জন্য। মেহের সেসব শুনছে না। তবে ইমা মনোযোগ দিয়ে ওনার সকল কথা শুনেছে, সব কথা মেনেছে। এও আশ্বাস দিয়েছে অবশেষে সিলেটে যাওয়ার দিন রাতের বেলা তারা তৈরি হয়ে বসে আছে। সাজিদরা গাড়ি নিয়ে তাদের বাসার সামনে আসলে সেখান থেকেই তারা উঠে পড়বে। এর মাঝে সাজিদ হিমেল দায়িত্ব নিয়ে একে একে সবাইকে গাড়িতে তুলে নিয়েছে। মোনা তো হিমেলের সাথেই ছিল, শুধু লিলি আর সিয়াকে আলাদাভাবে তাদের বাড়ির সামনে থেকে তুলে নিয়েছে। শেষে রুদ্রদের বাড়ির সামনে আসলে তারা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে। হিমেল ড্রাইভারের সাথের সিটেই বসেছিল, আর মেয়েরা 3 জন মাঝের সিটে বসে, সাজিদ একা পেছনের দিকে বসেছিল। মেহের এসে আগে মোনার পাশে বসে পড়ে। এজন্যই ইমাকে পেছনে রুদ্রর সাথে বসতেই হয়। তবে লিলি চাচ্ছিল কোনোভাবে রুদ্রর কাছাকাছি থাকতে, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না। যখনই দেখে ইমা আর রুদ্র পাশাপাশি বসেছে তার ভালো লাগে না সেটা। সে বলে, ইমা আমাদের সাথে বসুক, মেহের গিয়ে ভাইয়ের পাশে বসো। কিন্তু মেহের যখন সাজিদকে রুদ্রর সাথে দেখে সে বেঁকে বসে। কোনোভাবে সাজিদের ধারের কাছেও সে যাবে না। অগত্যা লিলির কথার কোনো মূল্য থাকে না। বন্ধ গাড়ির ভেতর তেমন ঠান্ডা ছিল না, তাই ইমার কোনো খারাপ লাগেনি। যাত্রা পথে অনেকক্ষণের হওয়ায় মেয়েরা গল্পগুজব করতে থাকে। ইমা আলাদা থাকায় সে চুপচাপ বাহিরের দিকে তাকিয়েছিল। তবে তারা যে ট্যুরে যাচ্ছে তেমন ফিলই হচ্ছে না। তাই হিমেল বলে, কিছু একটা খেলা হোক। মেহের উৎফুল্ল হয়ে বলে, গানের কলি খেলা হোক, তাহলে ভালো হবে। এটা বলার একমাত্র কারণ ছিল মেহের মোটামুটি ভালোই গান পারে। তবে তার কথায় পেছনের সিট থেকে সাজিদ বলে, আদৌ গান পারো তুমি? আবার গানের কলি খেলতে চাও? মেহের উত্তর দেয় না, শুধু মুখ ভেংসি দিয়ে বসে।
রুদ্র চুপচাপ ফোনে মুখ গুজে বসে থাকে, বাকিরা মেহেরের কথায় সম্মতি জানিয়ে খেলা শুরু করে। সবাই টুকটাক গান গেয়ে মজা করছিল। মেহেরের পালা এলে যখন সে গাওয়া শুরু করে, সাজিদ একটু অবাকই হয়েছিল তখন। সর্বদা মুখ ফুলিয়ে থাকা মেয়ের গানের গলা এত সুন্দর সে ভাবেনি। তবে এসবে ইমার খেয়ালই ছিল না। সে তো বাইরের দিকে তাকিয়ে রাতের সুন্দর দৃশ্য দেখতে ব্যস্ত ছিল। যদিও তার কানেও ওদের গানের শব্দ আসছিল। এরই মাঝে সামনের সিট থেকে লিলি বলে ওঠে, এবার ইমা গান গাইবে। ইমা একটা গান শুরু করো, দেখি কেমন পারো তুমি। নিজের নাম শুনে ইমা চমকে ওঠে, কিন্তু এত মানুষের সামনে যেখানে তার কথা বলতেই সংকোচ হচ্ছে, সেখানে গান গাইবে কিভাবে? ইমার নিস্তব্ধতা শুনে রুদ্র বুঝতে পারে, তাই লিলিকে থামিয়ে দিয়ে বলে, ওর গাইতে হবে না, ও তোমরাই খেলো। সিয়া বলে, তাহলে তুই একটা গান কর, তুই তো ভালোই গান পারিস। ইমা শুনে কৌতূহল নিয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র আর চোখে সেটা দেখে বলে, মুড নেই এখন, তোরাই গান কর, আমি শুনছি। কেউ আর তেমন জোর করে না, নিজেদের মতোই মজা করতে ব্যস্ত থাকে। বেশি তো আনন্দ করে মেহের। সবার মাঝে একমাত্র চুপচাপ ইমাই বসেছিল। যদিও চুপচাপ থেকেই সে সব এনজয় করছিল। প্রথমবারের মতো তার এই ঘুরতে যাওয়ার হচ্ছে। হিসেব করতে গেলে সবার থেকে বেশি এক্সাইটেড ইমা নিজেই, শুধু সেটা প্রকাশ করতে পারছে না। রাত গভীর হলে তারা গাড়িতে একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমায়। ইমা গাড়ির জানালার দিকে হেলেছিল বলে রুদ্র তার পিঠের দিকে এক হাত দিয়ে তাকে টেনে নিজের বুকে মাথা রাখে। তারপর একটা চাদর দিয়ে শরীর ঢেকে দিলে ইমা আরাম পেয়ে রুদ্রর শার্ট আঁকড়ে ধরে ঘুমায়। সাজিদ তখনও সজাগ ছিল, শুধু ক্লান্তিতে সিটে মাথা হেলিয়ে বসেছিল। জেগে থেকে রুদ্র ইমার এমন সুন্দর একটা মুহূর্ত দেখে মৃদু হাসে। সে বুঝতে পারে রুদ্র ইতিমধ্যে ইমাকে ভালোবেসে ফেলেছে। তাই তো তখন নিজে মাঝে বসে একপাশে ইমাকে বসিয়েছে। এখন কি সুন্দর নিজের বুকে আগলেও রেখেছে। হয়তো রুদ্র এখন আর নিজের অনুভূতিটা বুঝতেই পারছে না, নয়তো স্বীকার করার সৎ সাহসটা পাচ্ছে না। এরই মাঝে সামনে তাকে মেহেরকে অস্বস্তি নড়চড় করতে দেখে। আলগোসে নিজের নেক পিলোটা মেহেরের ঘাড়ে দিয়ে দেয়। মেয়েটা এমন ঘুমিয়েছিল যে সেটা টেরই পায়নি। মেহেরকে স্বস্তি দিতে গিয়ে নিজের নেক পিলো দিয়ে নিজে অস্বস্তি নিয়ে বসে আছে। সাজিদ গাড়িতে ঘুমাতে পারে না, তাই এই দীর্ঘ যাত্রায় জন্য নেক পিলোটা এনেছিল যাতে স্বস্তি নিয়ে বসে থাকতে পারে। এখন সেটাও মেহেরকে দিয়ে বসে আছে। লিলি বোধহয় সারা রাত ঘুমাতেই পারেনি। বারবার পেছনে বসা রুদ্র আর ইমার কথাই মনে হচ্ছিল। পারলে হয়তো সে উঠে এসে এদের দুজনের মাঝে বসত, শুধু বাকিদের জন্য পারেনি। তাই তো ভোরের দিকে তার ঘুম ভেঙে যায়। বাকিরা তখনও ঘুমিয়েছিল, গাড়ি এখনও চলমান। সারা রাত টানা চলেছে। ইতিমধ্যে সিলেটের সীমানা পেরিয়ে গেছে। ঘণ্টাখানিকের মাঝে তারা হয়তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেও যাবে। লিলি অনেক কষ্ট করে সাবধানে সবার থেকে সরে গিয়ে পেছনের দিকে তাকাতেই সে চমকে ওঠে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে রুদ্র কি সুন্দর করে ইমাকে নিজের বুকে আগলে রেখে ঘুমাচ্ছে। এদের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সে পারফেক্ট কাপল বলে খুশি হতো, কিন্তু সামনে থাকা ছেলেটা যে আহানাব, তার ভালোবাসা, যাকে সে গত 2 বছর ধরে ভালোবাসে। অজান্তেই তার চোখে পানি চলে আসে। টলমল চোখে রুদ্রের পাশে তাকাতেই দেখে সাজিদ তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সাজিদকে স্বাভাবিক দেখে লিলির সন্দেহ হয়, তার মানে রুদ্র আর ইমার মধ্যে তো কিছু একটা আছে, যেটা সাজিদও জানে। সে ধীরে ধীরে আবারও নিজের সিটে বসে পড়ে। চোখের পানি কোনো বাদ সইছে না আর, যেন মনের কষ্টগুলোকে নিঃশব্দে চোখের পানির সাথে ভাসিয়ে দিতে চাচ্ছে। ইমাকে যেদিন সে প্রথম দেখেছিল সেদিনে রুদ্রর চাহনি, ব্যবহার, ইমার প্রতি একটা আলাদা টান, সবই তার চোখে পড়েছিল। হয়তো ভালোবাসে বলে খুব মনোযোগ দিয়ে রুদ্রকে খেয়াল করলো সে। তাই তো রুদ্রর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনও তার চোখে পড়ে যায়। অথচ নিজের মনকে সান্ত্বনা দিতে ইমাকে মেহেরের মতোই রুদ্রর বোন ভেবে যাচ্ছিল, কিন্তু কাজিন আর আপন বোন দুটোর মধ্যে অনেক পার্থক্য। এখন মনে হচ্ছে রুদ্র বোধহয় আরও আগে থেকেই ইমাকে ভালোবাসত, তাই হয়তো বরাবরের দেয়া প্রপোজালকে ফিরিয়ে দিয়েছে। অপরদিকে সাজিদ ভাবছিল এবার লিলির কি হবে। হয়তো লিলি একটু বেশি গায়ে পড়া মেয়ে, তবে সবটুকু রুদ্রর সাথে। রুদ্র ব্যতীত অন্য কোনো ছেলের সাথে লিলিকে দেখা যায়নি। এমনকি তার আর হিমেলের সাথেও লিলি তেমন মেলামেশা করে না। হয়তো নিজের সবটা জুড়ে শুধু রুদ্রকেই ভালোবেসেছে। লিলির জন্য তার একটুও কষ্ট হয়।
কিন্তু এখানে রুদ্র কিংবা ইমা কারো কোনো দোষ ছিল না, তাদের বিয়েটাও তো রুদ্রর বাবার সম্মতিতেই হয়েছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন, লাইক করুন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।